মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল। ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন, আর ইহুদিরা নিজেদের রাষ্ট্র বলে ঘোষণা করে ইসরায়েলে। তখন থেকেই ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি, বরং সময়ের সাথে সাথে তাদের পরিধি আরও বাড়িয়েছে। গত ৭৬ বছরে ইসরায়েল রাষ্ট্র হিসাবে একদিকে যেমন শক্তিশালী হয়েছে, অন্যদিকে আরব রাষ্ট্রগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ ইসরায়েল। পৃথিবীতে ইসরায়েলই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন। চলুন ফাল্গুন বাংলার আজকের এপিসোডে ইসরায়েল সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে আসা যাক। তার আগে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, অন্যকে জানাতে শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ইসরায়েল হলো পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি আংশিকভাবে স্বীকৃত রাষ্ট্র। ইসরায়েলের আয়তন আনুমানিক ২০,৭৭০ বর্গ কিলোমিটার, যার মধ্যে ৪৪৫ বর্গ কিলোমিটার স্থলভাগ অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েল উত্তর থেকে দক্ষিণে ৪২৪ কিলোমিটার প্রসারিত এবং দেশটির প্রস্থ ১১৪ কিলোমিটার থেকে শুরু করে সবচেয়ে সরু অংশের দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। এটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর জলসীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও ফিলিস্তিন বা পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনের ভূখণ্ড গাজা এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। ইসরায়েলে প্রায় ৯৩ লক্ষ লোক বাস করে এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৪২৫ জন লোক বাস করে। এদের মধ্যে ৬৭ লক্ষ ইহুদি জাতীয় ধর্মাবলম্বী এবং ১৯ লক্ষ আরব জাতিভুক্ত, যাদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমান। এটি বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। ইসরায়েলের জনগণ অত্যন্ত উচ্চ শিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণের বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। এদেশের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে পঞ্চম এবং বিশ্বে ১৯তম। ইসরায়েল রাষ্ট্রের জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। এটি ১৯৬৭ সাল থেকে ৫০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীর এবং গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আছে। এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে আধুনিক ইতিহাসের দীর্ঘতম সামরিক দখলের ঘটনা হিসেবে গণ্য করা হয়। ২০২১ সালে এসে জাতিসংঘের ১৯২টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৬৪টি ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও ২৮টি রাষ্ট্র, মূলত যারা মুসলমান অধ্যুষিত, এখনো ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং এর সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের মধ্যে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশের অবৈধ দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত ভূখণ্ড। তবে নিকটতম দুই আরব প্রতিবেশী মিশর ও জর্ডানের সাথে ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এবং দেশ দুইটি স্বীকৃতিও লাভ করেছে। ইসরায়েলের অর্থনীতি আধুনিক পশ্চিমা অর্থনীতির সমপর্যায়ে। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্প প্রধান রাষ্ট্র এবং স্থল আভ্যন্তরীণ উৎপাদনের হিসাবে ইসরায়েল বিশ্বের ৩৪তম বৃহত্তম অর্থনীতি। ইসরায়েল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য রাষ্ট্র। বিশ্ব ব্যাংকের হিসাব মতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে এটি এশিয়ার মোট ৩টি উচ্চ আয়ের রাষ্ট্রগুলোর একটি। দেশটির মানুষের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং ২০১২ সাল অনুযায়ী দেশটির মাথাপিছু আয় $৩৫,০০০ ইসরায়েলের উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সরকারের সদিচ্ছা থাকার কারণে দেশটিতে বেকারত্ব খুবই কম। ইসরায়েল বিজ্ঞান ও প্রযুক্তির নিরিখে বিশ্বের সেরা দেশগুলির একটি। ইসরায়েল তার বাৎসরিক বাজেটে প্রায় ৫% বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। গবেষণামূলক শিল্প প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় সমূহের সহযোগিতার নিরিখে এটি বিশ্বের ১ নম্বর দেশ। ইসরায়েলের বৈদেশিক বাণিজ্যের ১৩% তথ্য ও প্রযুক্তি সেবা রপ্তানিতে নিয়োজিত, যা বিশ্বের সর্বোচ্চ। ইসরায়েল প্রতি ১০০ কোটি মার্কিন ডলার স্থূল আভ্যন্তরীণ উৎপাদনের হিসাবে বিশ্বের সর্বাধিক সংখ্যক মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাণ করে। জ্ঞানের বিস্তারে দেশটি বিশ্বের দ্বিতীয় সেরা। ইসরায়েল নিজেকে একটি ইহুদিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে। এখানে একটি প্রতিনিধিত্বমূলক সংসদীয় গণতন্ত্র বিদ্যমান। দেশটির এক কক্ষ বিশিষ্ট আইনসভার নাম নেসেট। প্রধানমন্ত্রী সরকার প্রধানের দায়িত্ব পালন করে থাকেন। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব হল দেশটির অর্থনৈতিক প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ও বৃহত্তম মহানগর এলাকা। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে, যদিও এই মর্যাদা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বীকার করে না। শহরের পশ্চিম ভাগ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো অবস্থিত। ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়েতেমালা ও ইতালি ব্যতীত ২০২১ সালের তথ্য অনুযায়ী ৮৭টি দেশের দূতাবাস তেল আবিব নগরে অবস্থিত।
ইসরায়েলের পর্যটন মূলত ইহুদি, ইসলাম ধর্মের পবিত্র ও ঐতিহাসিক স্থানগুলিকে কেন্দ্র করে আবর্তিত। দেশটির সর্বত্র ইহুদি ধর্মের ও সভ্যতার স্মৃতিবিজড়িত নানা প্রত্নতাত্ত্বিক স্থান ছড়িয়ে ছিটিয়ে আছে। ইহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর এবং মুসলিম ও খ্রিস্টানদেরও গুরুত্বপূর্ণ তীর্থস্থান হল জেরুজালেম শহর। জেরুজালেমের ইহুদি মন্দির ও পশ্চিম দেওয়াল বিখ্যাত। এছাড়া আছে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহেম, বাসস্থান নাজারেথ। এখানে হারাম আল শরীফ তথা আল আকসা মসজিদ অবস্থিত, ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ, যা মুসলিমদের প্রথম কিবলা হিসেবে পরিচিত। ভূমধ্যসাগরের তীর জুড়ে রয়েছে অনেক অবকাশ যাপন কেন্দ্র। আরও আছে লবণাক্ত মৃত সাগর, যার পানিতে ভেসে থাকা যায়। লোহিত সাগরের উপকূল এবং গ্যালিলির সাগরের উপকূলেও অনেক অবকাশ কেন্দ্র রয়েছে। ইসরায়েলের এতটা শক্তির পিছনে পশ্চিমা বিশ্ব, বিশেষত আমেরিকার একটা বড় অবদান আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল। ইসরায়েল জন্মলগ্ন থেকেই ব্রিটেন, ফ্রান্স ও আমেরিকার সমর্থন পেয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন অঞ্চলটিতে 400 বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়েছিল ব্রিটিশরা। ফ্রান্সও এর মাঝে ছিল, যদিও এই অঞ্চলটি সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসন করে। ইহুদিদের নিজস্ব একটি ভূখণ্ড থাকার বিষয়টি প্রাথমিকভাবে এসেছিল ব্রিটিশ সরকারের তরফ থেকে। তখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা দলে দলে ফিলিস্তিনের ভূখণ্ডে আসতে থাকে। এ নিয়ে আরব ও ইহুদিদের দ্বন্দ্ব বাড়তে থাকে। ফিলিস্তিন ভূখণ্ডে তখন মুসলিমরা ছাড়াও খ্রিস্টানদেরও বসবাস ছিল। ইসরায়েলের জন্মই হয়েছে মূলত পরাশক্তিদের বিশাল সমর্থনে, যেটা ইসরায়েলের ক্ষমতায়নে একটা বড় ভূমিকা রেখেছে। এছাড়া এটাও মনে করা হয় যে ইহুদিদের সাথে শিক্ষাগত, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এমন নানা দিক পশ্চিমা চিন্তাধারার সাথে মিলে, যেটা আরবদের থেকে ভিন্ন। এজন্য ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে এক টুকরো পশ্চিমা দেশ হিসেবে গণ্য করা হয়। আর 70-এর দশক থেকে আমেরিকার উদ্যোগে আরব রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের একরকম সমঝোতার পথ তৈরি হতে থাকে। 2017 সালের ডিসেম্বরে ইসরায়েলের দখলকৃত বিতর্কিত অঞ্চল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল সিটির দেয়ালে এমন পতাকার ছবি তুলে ধরা হয়। ইসরায়েলের প্রতিবেশী মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন সবকটি দেশ শত্রু হওয়া সত্ত্বেও ঠেকানো যায়নি ইসরায়েলের উত্থান। রাষ্ট্র হিসেবে ইসরায়েল শুরু থেকে চেয়েছে সামরিকভাবে শক্তিশালী হতে, কারণ আরব রাষ্ট্রগুলোর মাঝখানে তাদের টিকে থাকার জন্য এটাই ছিল একমাত্র পথ। ইসরায়েল তাদের সামরিক শক্তির বিকাশও ঘটিয়েছে কৌশলে এবং দূরদৃষ্টি মাথায় রেখে। দেশটিতে অসুস্থ এবং বিশেষ ব্যতিক্রম ছাড়া সব নাগরিকদের 18 বছর বয়সের পর বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয়। তবে এটি শুধু ইহুদিদের জন্য বাধ্যতামূলক। সামরিক প্রশিক্ষণ পুরুষদের জন্য 32 মাস ও নারীদের জন্য 24 মাস। নেতৃত্বের দিক দিয়ে শুরু থেকে বিচক্ষণতা দেখিয়েছে ইসরায়েল, যেটা তাদের এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দেশটির নেতৃত্ব সামরিক, কৃষি, শিক্ষা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিন্তা করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2021 সালের এপ্রিল মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে ঐতিহাসিক গবেষণা ও দালিলিক যুক্তি প্রমাণ সহ দাবি করা হয় যে ইসরায়েলের সরকার প্রণালীবদ্ধভাবে ইসরায়েলের ইহুদিদেরকে অগ্রাধিকার প্রদান করে এবং অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। সংস্থাটির মতে, ইসরায়েলের আইন, নীতি ও ইসরায়েলের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের বিবৃতিতে সুস্পষ্ট প্রমাণিত হয় যে জনপরিসংখ্যান, রাজনৈতিক ক্ষমতা ও ভূমির উপরে ইহুদি ইসরায়েলিদের কর্তৃত্ব বজায় রাখার মূল লক্ষ্যটি ইসরায়েলি সরকারের সমস্ত নীতিকে দিক নির্দেশনা প্রদান করেছে। এই লক্ষ্যে ইসরায়েলের কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন মাত্রায় তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে গণহারে ভূমি জবরদখল, অব্যাহতভাবে ইসরায়েলি বসতি নির্মাণ ও সুউচ্চ প্রাচীর নির্মাণ করে ফিলিস্তিনিদেরকে ছিটমহলে অবরুদ্ধকরণ ও বলপূর্বক পৃথকীকরণ, তাদের বসবাসের অধিকার ও নাগরিক অধিকার হরণ ও তাদের উপরে দমন নিপীড়নের মতো কাজগুলি সম্পাদন করে চলেছে। কিছু কিছু এলাকায় এই ধরনের বৈষম্য এতই প্রবল যে হিউম্যান রাইটস ওয়াচের তথ্যমতে ইসরায়েলি সরকারের আচরণগুলি একটি অলিখিত সীমা লঙ্ঘন করেছে এবং এগুলি জাতি বিদ্বেষ ভিত্তিক, পৃথকাবর্ষণ ও নিপীড়নের মতো মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হওয়ার যোগ্য। এর আগে 2017 সালে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেয় যে 50 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনি ভূমি জবরদখল, 6 লক্ষ ইহুদির জন্য 280টির মতো অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদের পাশাপাশি অবাধ বৈষম্যমূলক আচরণের দ্বারা প্রতিদিন ফিলিস্তিনিদেরকে কর্মস্থলে গমন, বিদ্যালয়ে গমন, বিদেশ গমন, আত্মীয়দের সাক্ষাৎ, অর্থোপার্জন, প্রতিবাদে অংশগ্রহণ, কৃষিভূমিতে কাজ করার ক্ষমতা, এমনকি বিদ্যুৎ ও সুপেয় জলের লভ্যতার মতো মৌলিক অধিকারগুলি প্রণালীবদ্ধভাবে লঙ্ঘন করে চলছে।